নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছানুসারে সফল হব, তাই তো? তাহলে এসো শুরু করি। চীন জাপানের রূপকথা মিহির সেনের এই সংকলিত এই বইটা থেকে আর একটা গল্প আমরা পড়ে নেব। তো এই বইটা প্রকাশিত হয়েছিল লিপিকা প্রকাশনী থেকে। আম, এর প্রচ্ছদ আর ছবি এঁকেছেন সর্বজিৎ সেন। আর এটা প্রকাশিত হয়েছিল প্রথম 1394 বঙ্গাব্দে, জুন 1987 খ্রিস্টাব্দে। তো আজকে আম, আজকে আমরা পড়ি মা লিয়াংয়ের জাদু তুলি। এই গল্পটা কেমন? এটা চীনের একটা গল্প। কোথায় গেল? হুম, এই তো পেয়েছি। মা লিয়াংয়ের জাদু তুলি। তো যারা আঁকতে ভালোবাসো, যাদের মুখে কথা নয় তুলিতে কথা ফুটে ওঠে, তাদের জন্য বোধহয় এটা খুব একটা খুব একটা আহ, অনুসন্ধিৎসু অনুসন্ধি অনুসন্ধিৎসা জাগিয়ে তোলার মতো একটা গল্প হবে। যাই হোক, চলো শুরু করি গল্প। অনেক দিন আগে মা লিয়াং নামে একটি ছেলে ছিল। মা বাবা কেউ ছিল না তার। বন, জঙ্গল, পাহাড় থেকে জ্বালানি কাঠ আর বুনো লতাপাতা তুলে এনে বিক্রি করে দিন চলত তার। ছেলেটি ছিল খুব বুদ্ধিমান আর ভীষণ শখ ছিল তার ছবি আঁকার। কিন্তু এমনই গরিব ছিল যে একটি তুলি কেনারও পয়সা ছিল না। একদিন একটা স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ নজরে পড়ল, ভেতরে বসে একজন শিক্ষক মহাশয় এক মনে একটি রঙিন ছবি আঁকছেন। ও নিজেও জানে না সব ভুলে ছবিটা দেখতে দেখতে কখন গিয়ে দাঁড়িয়েছে ছবিটার সামনে। শিক্ষক মশাই একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, এখানে কি চাই? ভয়ে ভয়ে বলল, মা লিয়াং, আমার খুব ছবি আঁকতে ইচ্ছে করে, দয়া করে আমাকে একটা তুলি দেবেন? শুনে চটে গেলেন শিক্ষক মহাশয়। বললেন, কি বলি? তোর মতো একটা ভিখিরি ছেলে ছবি আঁকা শিখবি? ভাগ এখান থেকে। ফিরে আসতে আসতে মা লিয়াং নিজের মনেই ভাবলো, গরিব বলে কি আমি ছবি আঁকাও শিখতে পারবো না? মনে খুব জোর ছিল ওর, তাই ঠিক করলো কেউ না শেখাক, আমি নিজেই ছবি আঁকা শিখব। পরদিন থেকেই রোজ ও ছবি আঁকতে শুরু করলো। কি দিয়ে আঁকতো? পাহাড়ে কাঠ কুড়োতে গিয়ে কাঠের টুকরো দিয়ে মাটিতে আঁকতো পাখি। নদীর পাড়ে লতাপাতা তুলতে গেলে জলে আঙুল ডুবিয়ে বালুর উপরে আঁকতো মাছ। যে গুহাতে বাস করতো তার দেয়ালে আঁকতো আসবাবপত্র। এমনি করেই চলছিল ওর ছবি আঁকার চর্চা। যারা ওর ছবি দেখতো তারাই বলতো, বাহ, দেখে মনে হয় যেন জীবন্ত। কিন্তু মা লিয়াং ভাবতো, আহা, আমার যদি একটা তুলি থাকতো তাহলে আরও কত সুন্দর ছবি আঁকতে পারতাম আমি। একদিন রাতে ছবি আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে ছবির পাশেই শুয়ে ঘুমিয়ে পড়ল মা লিয়াং। হঠাৎ মনে হলো ওর সামনে এসে দাঁড়িয়েছেন এক বৃদ্ধ, মুখে লম্বা সাদা দাড়ি। ওর হাতে সুন্দর একটা তুলি দিয়ে বললেন, মা লিয়াং, এটা একটা জাদু তুলি, খুব সাবধানে ব্যবহার করো। তুলিটা হাতে নিয়ে মা লিয়াং অবাক। কি সুন্দর একটা সোনার তুলি! চোখ তুলে বৃদ্ধকে ধন্যবাদ জানাতে যাবে, হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেলেন বৃদ্ধ। ঘুম ভেঙে গেল মা লিয়াংয়ের। উত্তেজনায় উঠে বসল। তাহলে কি ও স্বপ্ন দেখছিল? কিন্তু স্বপ্নই বা হবে কি করে?
হাতের মুঠে যে মুঠোয় যে সেই জাদু তুলিটা। হাতের সামনে রং ছিল, রঙে তুলি ডুবিয়ে একটা পাখি আঁকলো মালিয়াং। আশ্চর্য, পাখিটা হঠাৎ জীবন্ত হয়ে ডানা ঝাপটে আকাশে উড়ে গেল, ঘুরে ঘুরে মিষ্টি সুরে গান শোনাতে লাগলো মালিয়াংকে। পরদিন থেকেই গাঁয়ের গরিবদের জন্য মালিয়াং ওর জাদু তুলি দিয়ে আঁকতে শুরু করলো লাঙল, কাস্তে, বালতি, ঝুড়ি, তেলের বাতি, আর বিলিয়ে দিতে লাগলো গরিবদের ভেতর। কিন্তু খুব বেশি দিন এ কথা গোপন থাকলো না। একদিন ওর জাদু তুলির কথা গিয়ে পৌঁছালো গ্রামের জমিদারের কাছে। তিনি পাইক পাঠালেন মালিয়াংকে ধরে আনার জন্য। তারপর মালিয়াং এলে ওকে বললেন ওর নিজের শখের কিছু জিনিস এঁকে দেবার জন্য। গরিব প্রজাদের ওপর জমিদারের অন্যায় অত্যাচার এতদিন নিজের চোখে দেখে এসেছে মালিয়াং, তাই জমিদারের জন্য ছবি আঁকতে কিছুতেই রাজি হলো না সে। জমিদার দারুণ চটে গিয়ে ওকে একটা আস্তাবলে বন্দি করে রাখলেন। হুকুম দিলেন ছেলেটাকে যেন কিছু খেতে না দেওয়া হয়। দিন তিনেক পর একদিন রাতেই শুরু হলো ভীষণ তুষারপাত। জমিদার মনে মনে এত খুশি হলেন, ভাবলেন উপোস করে যদি নাও মরে, এবার ঠান্ডাতেই মরে যাবে ছেলেটা। নিজের চোখে একবার দেখার জন্য আস্তাবলে গেলেন তিনি। দূর থেকেই দরজার ফাঁক দিয়ে এক ফালি আলো এসে বাইরে পড়েছে দেখে একটু অবাক হলেন। কাছে গিয়ে দরজার ফাঁকে চোখ রেখে দেখেন একটা বড় চুল্লির সামনে বসে মহা আনন্দে গরম গরম কেক খাচ্ছে মালিয়াং। বুঝতে পারলেন এসবই ওর জাদু তুলিতে আঁকা জিনিস। রাগে কাঁপতে কাঁপতে জমিদার ওর পাইকদের ডেকে পাঠালেন। তারা এলে আদেশ দিলেন এক্ষুনি হত্যা করো ওই মালিয়াংকে, কেড়ে আনো ওর জাদু তুলি। পাইকরা দরজা ভেঙে ঘরে ঢুকে অবাক, কোথায় মালিয়াং? ঘর ফাঁকা, ঘরের দেওয়ালে লাগানো বিরাট একটা মই। জমিদার বুঝলেন জাদু তুলিতে মইটা এঁকে এটায় উঠেই পালিয়েছে ছেলেটা। ওকে ধরার জন্য ছুটে গিয়ে মইয়ে উঠতে শুরু করলেন জমিদার, কিন্তু কয়েক ধাপ উঠতেই ধপাস করে নিচে গড়িয়ে পড়লেন। অবাক হয়ে দেখলেন মইটা আবার দেয়ালে আঁকা মইয়ের ছবি হয়ে গেছে। জমিদারের বাড়ি থেকে পালিয়ে এসে মনে মনে ভাবলো মালিয়াং আমার পক্ষে আর এই গ্রামে লুকিয়ে থাকা সম্ভব হবে না। আমাকে যে আশ্রয় দেবে তার উপরই অত্যাচার করবেন জমিদার, তাই এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাওয়াই ভালো। জাদু তুলি দিয়ে একটা সুন্দর ঘোড়া আঁকলো মালিয়াং। দেখতে দেখতে ঘোড়াটা জীবন্ত হয়ে উঠল। মালিয়াং ঘোড়ায় চেপে গ্রামের বন্ধুদের হাত নেড়ে বলল বিদায় বন্ধুরা, বলেই ঘোড়া ছুটিয়ে গ্রাম থেকে বেরিয়ে গেল সে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই পেছনে অনেকগুলো ঘোড়ার খুরের শব্দ শুনে তাকিয়ে দেখে জমিদার ঘোষোয়ার প্রহরীদের নিয়ে ছুটে আসছেন ওকে ধরার জন্য। ওরা কাছে আসতেই জাদু তুলিতে একটা ধনুক ও তীর আঁকলো মালিয়াং। তারপর তীর ধনুক তুলে ধরলো জমিদারকে লক্ষ্য করে। মুহূর্তে ছুটে গেল ওর হাতের তীর, সোজা গিয়ে গেঁথে গেল জমিদারের বুকে। ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়ে গেলেন জমিদার। মনিবের ওই দশা দেখে ভয় পালিয়ে গেল ওর সঙ্গীরা। 7 দিন সমানে ঘোড়া ছুটিয়ে পাহাড় পর্বত ডিঙিয়ে একদিন এক নতুন শহরে এসে পৌঁছলো মালিয়াং। ঠিক করলো এখানেই থাকবে সে। পরদিন থেকেই ছবি এঁকে বাজারে বিক্রি করতে শুরু করলো মালিয়াং। এতে পয়সাও পেতে শুরু করলো, কিন্তু প্রথম থেকেই সাবধান হয়ে গিয়েছিল সে। কোনো ছবি যাতে জীবন্ত হয়ে না ওঠে, তাই কোনো ছবি পুরো আঁকতো না। পাখি আঁকতো কিন্তু ঠোঁট দিত না, পশু আঁকতো কিন্তু একটি পা বাদ দিয়ে। এমনি করেই দিন কাটছিল। কিন্তু একদিন বাজারে বসে একটা চোখবিহীন সারস এঁকে মাথায় রং বোলাতে গিয়ে হঠাৎ চোখের জায়গায় 2 ফোঁটা কালি পড়ে গেল। চোখ ফিরে পেতেই সারসটা হঠাৎ জীবন্ত হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল। যারা দাঁড়িয়ে ছবি আঁকা দেখছিল তারা তো অবাক, চারদিকে হইচই পড়ে গেল ঘটনাটা নিয়ে।
খবরটা রাজ্যের সম্রাটের কানে গিয়েও পৌঁছলো। সৈন্য পাঠিয়ে মালিয়াকে প্রাসাদে নিয়ে এলেন সম্রাট। পরীক্ষা করার জন্য বললেন, আমাকে একটা ড্রাগন এঁকে দাও তো। এদেশে পা দিয়েই শুনেছিল মালিয়াং যে সম্রাট খুব অত্যাচারী, ওর অত্যাচারে গরিব প্রজারা অতিষ্ঠ হয়ে উঠেছে। মনে মনে তাই প্রতিজ্ঞা করেছিল সম্রাটের কোনো আদেশই পালন করবে না। সম্রাট ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে বললেন, কি হলো, আঁকো। মালিয়াং ড্রাগনের বদলে একটা হোঁতকা ব্যাঙ আঁকলো। সম্রাট রেগে গিয়ে বললেন, এটা কি হয়েছে? বেশ, ড্রাগন আঁকতে না পারলে একটা ফিনিক্স পাখি আঁকো তো। মালিয়াং আঁকলো একটা বিশ্রী মোরগ। হোঁতকা ব্যাঙ আর কদাকার মোরগটা জীবন্ত হয়ে গোটা প্রাসাদ জুড়ে লাফাতে আর ডানা ঝাপটে উড়ে বেড়াতে শুরু করলো। বিশ্রী গন্ধ আর নোংরায় ভরে গেল চারদিক। দেখে রাগে ফেটে পড়লেন সম্রাট। আদেশ দিলেন, ছেলেটার হাত থেকে তুলিটা কেড়ে নিয়ে ওকে কারাগারে বন্দি করে রাখো। প্রহরীরা তাই করলো। জাদুতুলিটা হাতে পেয়ে সম্রাট নিজেই আঁকতে শুরু করলেন। প্রথমে আঁকলেন অনেকগুলো সোনার পাহাড়। দেখতে দেখতে সেগুলো সত্যি পাহাড় হয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল সম্রাটের পায়ের কাছে। কেননা পাহাড়ের মাথাগুলো হয়ে গিয়েছিল প্রচণ্ড ভারী, আর ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সোনার পাহাড়ের টুকরোগুলো হয়ে গেল পাথরের টুকরো। সম্রাটের লোভ তখনও যায়নি। এবার তাই বিরাট লম্বা একটা সোনার দণ্ড আঁকলেন। দেখতে দেখতে সেটা হয়ে গেল বিশাল একটা অজগর সাপ। বিরাট হাঁ করে ছুটে এলো সম্রাটের দিকে। সম্রাটের প্রহরীরা দৌড়ে এসে কোনো রকমে বাঁচালো সম্রাটকে। সম্রাট বুঝতে পারলেন এই জাদুতুলি দিয়ে কিছু আঁকার ক্ষমতা ওর নেই। তাই মালিয়াংকে কারাগার থেকে মুক্ত করে নিজের কাছে নিয়ে এলেন। আবার মিষ্টি কথায় ওকে ভুলিয়ে অনেক টাকা কড়ি সোনাদানা উপহার দিলেন। কথা দিলেন নিজের মেয়ের সঙ্গে বিয়ে দেবেন ওর। তারপর জাদুতুলিটা মালিয়াংকে ফিরিয়ে দিয়ে বললেন, আমার প্রথমে সুন্দর একটা সমুদ্র এঁকে দাও তো ভাই। মালিয়াং মনে মনে ঠিক করেছিল কি করবে সে, ঠিক করে রেখেছিল কি করবে সে। তবু সম্রাটের কথা মতো তুলির টানে বিশাল একটা সমুদ্র আঁকলো সুন্দর রামধনু রঙের একরাশ মাছ। কাঁচের মতো টলটলে সমুদ্রের জলে নিজেদের মনে খেলে বেড়াতে লাগলো মাছগুলো। খেলতে খেলতে অনেক দূরে চলে গেল। সম্রাট উত্তেজিতভাবে বললেন, মালিয়াং, শিগগির আমাকে একটা নৌকো এঁকে দাও। সেই নৌকায় চড়ে আমি মাছগুলোর পেছন পেছন যাব ওদের দেখতে। বিরাট একটা নৌকো এঁকে দিল মালিয়াং। সম্রাট, সম্রাজ্ঞী, রাজপুত্র, রাজকন্যা ও নিজের কিছু তাবেদার কর্মচারীদের নিয়ে নৌকায় উঠে বসলেন। নৌকোটা খুব আস্তে আস্তে যাচ্ছে দেখে সম্রাট দূর থেকেই চিৎকার করে বলেন, মালিয়াং, আরো জোর বাতাস চাই, নৌকো বড় আস্তে যাচ্ছে। মালিয়াংয়ের জাদুতুলিতে ছবিতে কতগুলো রঙের পোঁচ পড়ল। উঠল বাতাস, ঢেউ উঠল সমুদ্রে, মাঝ সমুদ্রের দিকে ছুটতে শুরু করলো নৌকো। ভয়ে চিৎকার করে উঠলেন সম্রাট, এবার থামো মালিয়াং, আর বাতাসের দরকার নেই। কিন্তু মালিয়াং যেন শুনতেই পেল না সে কথা। ছবিতে আরও রঙের পোঁচ পড়ল। আকাশ কালো মেঘে ছেয়ে গেল। উঠল ঝড়, উত্তাল হয়ে উঠল সমুদ্র। নৌকার উপর এসে আছড়ে পড়তে লাগলো বিশাল ঢেউ। আতঙ্কে চিৎকার করে উঠল নৌকোর যাত্রীরা, বাঁচাও, বাঁচাও। আরও কিছু পোঁচ পড়ল ছবিতে। গর্জে উঠল সমুদ্র। ঝড়ের দাপটে মাঝ সমুদ্রে উল্টে গেল নৌকাটা, ভেঙে খান খান হয়ে গেল। সমুদ্রে তলিয়ে গেল সম্রাট আর তার সঙ্গীরা। সম্রাটের মৃত্যুর পর চারদিকে ছড়িয়ে পড়ল মালিয়াং ও তার জাদুতুলির কথা। প্রজারা হাঁপ ছেড়ে বাঁচল অত্যাচারী সম্রাটের হাত থেকে মুক্তি পেয়ে। আর মালিয়াংয়ের কি হলো সেই কথা কেউ জোর দিয়ে বলতে পারল না। কেউ বলে সে আবার নিজের গ্রামে ফিরে গিয়েছিল তার চাষি ভাইদের কাছে। কেউ বা বলে না,
এরপর মা লিয়াং সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিল গরিবদের জন্য ছবি এঁকে তাদের দুঃখ দূর করার জন্য। তো ছোট বন্ধুরা, শ্রোতা বন্ধুরা, আজকের মতো গল্প তো এখানেই শেষ হলো। তবে এই গল্পটা থেকে এইটুকুনি বোঝা গেল যে তোমার মেধা, তাকে লোকে ভয় পেতে পারে, তাকে লোকে দুর্ব্যবহার করতে পারে, তার জন্য তোমার সঙ্গে লোকে দুর্ব্যবহার করতে পারে, তোমার থেকে সুযোগ কেড়ে নিতে পারে। কিন্তু তুমি যদি তোমার সাধনা চালিয়ে যাও, শেষ পর্যন্ত প্রকৃতিতে, প্রকৃতির জন্য তুমি যে এসেছো, তার যা করানোর তোমার হাত দিয়ে ঠিক করিয়ে নেবে। তাই তো? তাহলে তুমি যদি ছবি আঁকতে ভালোবাসো, ছবি আঁকো। তোমার যদি গান গাইতে ভালো লাগে, গান গাও। তোমার যদি নাচতে ভালো লাগে, নাচো। তোমার যদি পড়তে ভালো লাগে, পড়ো। তোমার যদি গবেষণা করতে ভালো লাগে, গবেষণা করো। কিন্তু যা ভালো লাগে তাকে ভালোবেসে করো। তাই তো? তাহলে আজ এই অবধি, আবার নতুন গল্প শোনা হবে। টাটা।